नेपाल की बॉर्डरों पर देखा गया कि उसके पापा और भाई को किसी ने मार डाला। और दूसरी जो लाश थी उनके पिता की काट दिया टुकड़े करके या मुकुल ने मार दिया। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি জীবন্যাসা ক্রাইম কেস ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। मुस्कान जल्दी जबलपुर पापा और उसको मुकुल ने मार दिया है। पापा और उसको मुकुल ने मार दिया है। 16 বছরের কাবিয়া এই ভয়েস নোটটা পাঠিয়েছে তার কাকার মেয়ে মুস্কানকে, যে থাকে এমপির পিপিয়াতে। কিন্তু মুস্কান এই ভয়েস নোটটা 5 ঘন্টা পর শুনেছিল। এইরকম ভয়েস নোট শুনে যে কোনো মানুষেরই ভয় পেয়ে যেতে পারে, মুস্কানের ক্ষেত্রেও তাই হলো। এই ভয়েস নোটটা শোনার পর সে ছুটে গিয়ে তার বাবাকে এই ভয়েস নোটটা শোনায়। নিজের ভাই ও ভাইয়ের ছেলের মৃত্যুর খবর নিজের ভাইয়ের মেয়ের থেকে শোনার পর তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেন্ট পিপেরিয়া আর জগলপুরের মধ্যে দূরত্ব ছিল 30 কিলোমিটার, যে কারণে সেখানে চাইলেও যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। তাই মুস্কানের বাবা জগলপুরের একটা আত্মীয়কে ফোন করে সব কিছু ঘটনা জানায়। আনুমানিক 3টের সময় জগলপুর পুলিশ রেলওয়ের মিনিরা কলোনিতে এসে পৌঁছায়। পুলিশ যখন কাবিয়ার বাড়িতে গিয়ে ঢোকে তখন পরিবেশটা ছিল অনেক আতঙ্কের। কাবিয়ার বাবার বডি পলিথিনে মোড়া কিচেনে পড়ে রয়েছে, যেটা দেখে যে কোনো মানুষের গায়ে শিউরে উঠবে। এবার পুলিশ পুরো ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু কাবিয়ার ভাইকে কোথাও পাচ্ছে না। এবার পুলিশদের নজর ফ্রিজের উপরে পড়ে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে তাতে রক্তের দাগ লেগে রয়েছে। খারাপ কিছু সংকেতে যখনই পুলিশ ফ্রিজের দরজাটা খোলে তখন সেই খারাপ সংকেতটা সত্যিতে পরিণত হয়। তানিসের বডি ফ্রিজের মধ্যে কম্বল জড়ানো রয়েছে। বিগত কত বছরে এমন কত কেস সামনে এসছে যেখানে খুন করার পর বডিকে লুকানোর জন্য ফ্রিজের ব্যবহার করা হয়েছে। কিন্তু এই কেসটা আর বাকি 5টা সাধারণ কেসের মতো নয়, কারণ কন্ডিশন বলছে এদের যে খুন করেছে তার মাথায় রক্ত চেপেছিল। সে এমন শয়তান যে মাত্র 8 বছরের ছেলেকেও ছাড়েনি, তাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। বাড়ির মধ্যে পাওয়া বাবার বডি ও ছেলের বডি দেখে পরিবারের মধ্যে হাহাকার পড়ে গেল। এই মাত্র 1 বছর আগে তার মাকে হারিয়েছে, আবার এরই মধ্যে পরিবারের আরও 2জনকে হারিয়ে ফেলেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এটাই যে নিজের বাবা ও ভাইয়ের খুন হবার খবর দিয়েছে কাবিয়া, সে কাবিয়া কোথায় গেল? আর কাবিয়া মুকুল নাম উল্লেখ করেছে, আর এই মুকুলটাই বা কে? তো পুলিশ যখন এই মুকুল নামটি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করে তখন জানতে পারে বছর 20 মুকুল এই কলোনিতেই থাকে। ওকে রাজকুমার রাওয়ের মেয়ে কাবিয়ার রেপ করার রিপোর্ট করে জেলে পাঠিয়ে দেয়। এই ঘটনাটা ঘটেছে 6 মাস আগে, তার মানে এখন মুকুল জেলে। কিন্তু মুকুল যদি এখন জেলে থাকে তাহলে বাইরে আসলো কিভাবে? এবার পুলিশের সামনে আরও একটা বড় প্রশ্ন, কাবিয়ার সঙ্গে কোনো অঘটন ঘটেনি তো? পুলিশ কলোনির আশেপাশে থাকা যাবতীয় সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠায় পুলিশ স্টেশনে। আর এই ফুটেজে এমন কিছু ছিল যা মানুষকে খুবই অবাক করেছিল। ঘটনার দিন দুপুরবেলা, সময় 12টা 30। মুকুল নিজের স্কুটি নিয়ে কলোনি থেকে বাইরে যেতে দেখা যায়, আর তার কিছুক্ষণ পরই কাবিয়াকেও তার পেছনে পেছনে যেতে দেখা যায়। এই ফুটেজটা থেকে পুলিশের মাথায় অনেক প্রশ্ন আসে। মুকুল তো ছিল জেলে, তাহলে বাইরে আসলো কিভাবে? কাবিয়া মুকুলের পেছনে পেছনে কেন গেল? কারণ মুকুলের উপরে তো কাবিয়ার রেপ কেস ও কিডন্যাপিংয়ের কেস চলছিল। এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পুলিশ যখন মুকুলের কেস হিস্ট্রি বের করে তখন সব রহস্যের পর্দা ফাঁস হয়। আসলে মুকুল ও কাবিয়ার রিলেশনশিপ চলছিল। 1 বছর আগে কাবিয়ার মা মারা যাবার পর কাবিয়া ভীষণ একা হয়ে যায়। বাড়িতে কাবিয়ার ভাই ও রেল কর্মচারী বাবা 2জনে থাকতো। ওই কলোনিতেই মুকুল নামে ওই ছেলেটি থাকতো, যার বয়স 20 বছর। কাবিয়ার বয়স তখন ছিল মাত্র 15 বছর। কাবিয়ার এই প্রেমের কথাটা ধীরে ধীরে কলোনিতে সবাই জেনে যায়। তাদের একসঙ্গে কথা বলতে অনেকজন দেখে নেয়। এই খবরটা কাবিয়ার বাবার কানে চলে যায় এবং কাবিয়ার বাবা কাবিয়াকে ভীষণ রাগারাগি করে এবং তার সঙ্গে ছেলেটাকেও একটু বকাবকি করে। তখন ছেলেটি তার বাবাকে প্রস্তাব দিয়ে বসে সে কাবিয়াকে বিয়ে করবে। কিন্তু এদিকে কাবিয়া ছিল অনেক ছোট, তাই তার বাবা মোটেও রাজি হয়নি। তার বাবা বলে এই সময় তাদের পড়ার বয়স, তাই এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। তো যখন তাদের বাড়ি থেকে আর কোনো রকম যোগাযোগ রাখতে দিচ্ছিল না, তখন তারা সেপ্টেম্বর মাস 2023-এ 2জনেই ভোপালে পালিয়ে যায়। কিন্তু যেহেতু কাবিয়া অনেকটা ছোট ছিল, মানে সে তখনও অ্যাডাল্ট হয়নি, তাই তার বাবা পুলিশের সাহায্য নিয়ে তাকে ধরে নিয়ে আসে। মুকুল 6 মাস জেলে শাস্তি ভোগ করে তারপর জেল থেকে ছাড়া পায়। এই ঘটনায় কাবিয়ার বাবা খুব রেগে যায়, তাই মুকুলের নামে কিডন্যাপিং এবং রেপ কেস দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। তো এবার পুলিশ পুরো ব্যাপারটা বুঝতে পারে, তারপর শুরু করে দেয় এই কেসের ইনভেস্টিগেশন। যখন শুরু হয় মুকুল আর কাবিয়াকে জগলপুরের রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়। এদের 2জনকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢুকতে দেখা যায়, কিন্তু 10-15 মিনিট পরে
এরা আবার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি এরা এই নাটকটা করেছে পুলিশের চোখে ধোকা দেওয়ার জন্য। পুলিশ এবার বেশ বুঝতে পারছে এদের বয়স কম হলেও এদের ব্রেনটা একেবারে ক্রিমিনাল মাইন্ডেড। এরপর এদের ওই দিনের বাস স্টপের সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায়। খোঁজ নিলে জানা যায় এরা কাটলি যাবার বাসে উঠেছিল, কিন্তু এরা এত চালাক যে 90 কিলোমিটার দূরত্ব পার করার জন্য অনেকবার অনেক বাস পাল্টেছে। পুলিশের টিম যখন কাটলিতে গিয়ে পৌঁছায় তখন সেখান থেকে এরা পালিয়ে যায়, কিন্তু কোথায় যায় কেউ বলতে পারছে না। দুজনের মোবাইল সার্ভিলেন্সে থাকায় এদের দুজনের এক্সাক্ট লোকেশন ট্রেস করা যাচ্ছিল না, কারণ এরা ইন্টারনেট ইউজের জন্য পাবলিক ওয়াইফাই ইউজ করছে। মুকুল যখন নিজের ইন্টারনেট বা কোনো ট্রানজ্যাকশন করছে এই ইনফরমেশনগুলো পাবলিক ওয়াইফাই ডোমেনে চলে যাচ্ছে, তাই কোনো রকম ডিজিটাল ফুটপ্রিন্ট পুলিশের হাতে আসছিল না। এদিকে কাবিয়া ও তার ভাই পোস্টমর্টমের রিপোর্ট চলে আসে। রিপোর্টে যা এসেছিল কাবিয়ার বাবার মাথায় কোনো ভারী কিছু দিয়ে 12 থেকে 13 বার মারা হয়েছে, তাই তার স্কেল ড্যামেজ হয়ে গেছে। তানিসের মাথা থেকে 3 থেকে 4 বার মারা হয়েছে। এটাও জানা যায় যে তানিসের মৃত্যু সঙ্গে সঙ্গে হয়নি, তানিসের মৃত্যু হয়েছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য তার দম বন্ধ হয়ে যায়। পুলিশরা আরও একটা সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় যে 15ই মার্চ ভোরবেলা মুকুল হাতে গ্লাভ পরে, হাতে একটা পলিথিন আর কাঁধে একটা ব্যাগ নিয়ে কাবিয়ার বাড়ির দিকে চলে যেতে। পুলিশ জানায় মুকুল পলিথিনে করে গ্যাস কাটার ও হাতিয়ার নিয়ে গিয়েছিল। এবার পুলিশ মুকুলের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তো মুকুলের ভাই জানায় মুকুল জেল থেকে ছাড়া পাওয়ার পর তার নেচারে অনেক পরিবর্তন এসেছিল। সবসময় উগ্র মেজাজের হয়ে থাকে, সবসময় সবার উপর রেগে কথা বলতো আর খারাপ আচরণ করতো, আর সারা দিন টলিউডের ক্রাইম রিলেটেড মুভি দেখতো। ঘর সার্চ করে জানতে পারা যায় মুকুল তার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তার মানে এই প্ল্যানটা অনেকদিন আগে থেকেই করেছিল। তো ফাইনালি পুলিশ এবার একটা ক্লু পায়। কাবিয়া একটি রেস্টুরেন্টে পেটিএমে খাবারের বিল পে করেছে। এই রেস্টুরেন্টটা ছিল পুনেতে। তো পুনের লোকাল পুলিশকে তাড়াতাড়ি অ্যালার্ট করা হয়। তো পুনের লোকাল পুলিশ যখন সেখানে গিয়ে পৌঁছায় ততক্ষণে সেখান থেকে ওরা পালিয়ে যায়। এবার পুলিশ একটা লোকেশন পেয়েছে, কিন্তু এরা প্রতি 6 থেকে 8 ঘন্টার মধ্যে জায়গা পাল্টে ফেলছে। অবাক করে দেওয়া খবর, 1 মাসের মধ্যে এরা 7টি রাজ্য 9টি শহর বদলে ফেলেছিল। এরা প্রথমে যায় কাটলি, কাটলি থেকে পুনে, পুনে থেকে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম থেকে গোয়া, গোয়া থেকে মুম্বাই, এরকম করে শেষ লোকেশন এদের কর্ণাটকে পাওয়া যায়। এই কেস জুড়ে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর একমাত্র মুকুল আর কাবিয়াই দিতে পারে। প্রথম প্রশ্ন, যদি মুকুল কাবিয়া একসঙ্গে থাকে তাহলে কাবিয়া ঘরের দরজা খুলে মুকুলকে ভিতরে আসতে বললো না কেন? কেন মুকুল গ্যাস কাটার দিয়ে পেছনের দরজা খুলে ঢুকলো? সেকেন্ড প্রশ্ন আর সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাজ পার অ্যাটপসের রিপোর্ট অনুযায়ী মার্ডারের সময় আর্লি মর্নিং মেনশন করা হয়েছে, কিন্তু কাবিয়া তার কাকার মেয়েকে 8:30টার সময় মেসেজ পাঠিয়েছিল কেন? আবার এদিকে তাদের দুজনকে সিসিটিভি ক্যামেরায় 12টা 30 মিনিটে বাইরে যেতে দেখা গেল কেন? ঘরে দুটো চায়ের কাপ এবং একটা এঁটো প্লেট থেকে বোঝাই যাচ্ছে তারা যাওয়ার আগে এখান থেকে আরাম করে খেয়ে তবে বেরিয়েছে। আর যেহেতু 12টার সময় বেরিয়েছে তার মানে এরা মার্ডারের পর 4 ঘন্টা বাড়িতেই ছিল। এবার প্রশ্ন এটাই, কাবিয়া যদি এই মার্ডারে সামিল থাকে তাহলে কেন 8:30টার সময় তার বোনকে মেসেজ পাঠিয়েছিল? কাবিয়া কি কোনো প্রেসারে করেছিল, নাকি এটা তাদের প্ল্যানের একটা অংশ ছিল? তো এই কেসের ইনভেস্টিগেশন করতে করতে কেটে যায় 2 মাস। এই 2 মাসের মধ্যে এই খবরটা প্রায় আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। হয়তো তোমরা অনেকেই দেখেছো, বাট কেউ তাদের কোনো খবর দিতে পারছিল না। পুলিশ তাদের পোস্টার চারিদিকে লাগিয়ে দেয় এবং তার সঙ্গে এটাও ঘোষণা করে যে যদি কেউ এই দুটো ব্যক্তির সন্ধান দিতে পারে তাদের 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে পুলিশ বারবার চেষ্টা করে তাদের খুঁজে বের করার, কিন্তু কোনো পাত্তা পায়নি। তো এর মধ্যে এইভাবে কেটে যেতে থাকে বেশ কয়েকটা দিন। তো এবার সময় আসে 25শে মে। তো এর মধ্যে সময় চলে গেছে 77টা দিন। তো 25শে মে একদিন হঠাৎ হরিদ্বারের একটা সরকারি হসপিটালে একটা ছেলে একটা মেয়েকে বেঞ্চের উপরে বসে থাকতে দেখা যায়। তো ওখানের যে লোকগুলো ছিল, মানে যারা ওখানে সবাই এসেছে তারা প্রত্যেকেই কারো না কারো পেশেন্ট হসপিটালে ভর্তি আছে। তো তাদের জন্যই ওখানে বসে অপেক্ষা বা তাদের কাছে দেখাশোনা করার জন্য ওরা এখানে এসেছে। তো তারা ভেবেছে যে ওই ছেলে মেয়েগুলোও হয়তো ওদের ওখানে কেউ ভর্তি আছে, তো তার জন্য এসেছে। এবার ওখানে বসে থাকা কয়েকটা লোক ছেলেটার দিকে ভালো করে দেখতে থাকে। দেখতে দেখতে তারপর বুঝতে পারে যে ছেলেটাকে খুব চেনা পরিচিত মনে হচ্ছে, হয়তো এর আগেও কোথাও দেখেছে।
তো তারপর একে অপরের সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারে যে ছেলেটাকে দেখেছে সেটা হচ্ছে নিউজ পেপার আর খবরের চ্যানেলে। তো তারপর ছেলেটার সঙ্গে মেয়েটাকে দেখে তারা একদম বিশ্বাস করে নেয় যে এটাই হচ্ছে সেই ছেলেটা, সেই মেয়েটা যারা বাবা ও ছেলেকে খুন করে পালিয়েছে। তো লোকগুলো এবার মেয়েটা ও ছেলেটার কাছে আসে, এসে ছেলেটাকে জিজ্ঞাসা করে যে কোথায় বাড়ি, কি নাম। তো যখন ছেলেটাদের প্রশ্ন করে তো ছেলেটা তখন বুঝতে পেরে যায় যে তাদের চিনে ফেলেছে। তো ছেলেটা কিছু একটা বাহানা করে ওখান থেকে চলে যায়, যে বলে আমি ব্যাগটা নিয়ে আসছি। তো ওখানকার লোকেরা মেয়েটাকে এবার প্রশ্ন করে যে কোথা থেকে এসেছো। তো মেয়েটা সব সত্যি সত্যি বলে দেয় যে জগলপুর থেকে এসেছে এবং তার নাম কাবেয়া। তারপর অনেকটা সময় কেটে যায়, ছেলেটা আর আসেনি। তো ওখানকার লোকেরা ভেবেছিল যেহেতু ছেলেটা মেয়েটা একসঙ্গে পালিয়েছে তাই হয়তো ছেলেটা আসবে, বাট অনেকটা সময় যখন কেটে যায় তখন বুঝতে পারে যে ছেলেটা আর আসেনি, ছেলেটা পালিয়েছে। তো ওখানকার যে লোকগুলো ছিল তো তারা হচ্ছে পুলিশে কমপ্লেন করে এবং পুলিশ তাড়াতাড়ি আসে, এসে এবার মেয়েটাকে দেখে তারা চিনতে পারে যে এটাই কাবেয়া। তারপর পুলিশ আসে, এসে তাকে নিয়ে যায় জগলপুর পুলিশ স্টেশনে। আজ প্রায় ৭৭ দিন পর এই খুনের একটা সাক্ষী বা প্রমাণ পাওয়া গেছে, হয়তো এবার কেসটা অনেকটা সহজ হবে। তো মেয়েটাকে অনেক কিছু জিজ্ঞাসা করে পুলিশ। এবার এইভাবে কেটে যায় 2 দিন, কিন্তু ছেলেটার কোনো পাত্তা পায় না এবং ছেলেটাকে পুলিশ অনেক জায়গায় খুঁজতে থাকে। তো সময় চলে যায় 2 দিন। এবার সময় আসে 30শে মার্চ রাত্রি 12:30। ওই সময় একটি ছেলে জগলপুর পুলিশ স্টেশনে মুখে গামছা বেঁধে ঢুকে পড়ে। পুলিশ অবাক হয় এবং পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি কে আর কেন এখানে এসেছো, কি দরকার। তখন সে বলে যে আমি হচ্ছে মুকুল সিং, অর্থাৎ যাকে এতদিন ধরে খুঁজছিল সেই মুকুল সিং। তারপর ছেলেটা গামছাটা খুলে নিজের মুখটা দেখায়। তারপরেও পুলিশদের বিশ্বাস হচ্ছিল না যে যেই ছেলেটাকে খোঁজার জন্যে এত দিন লেগে গেছে, যাকে খোঁজার জন্য এত টিম কাজ করছে তবুও তাকে খুঁজে বের করা যাচ্ছিল না, সেই ছেলেটা আজ নিজে এসে ধরা দিয়েছে। তো এই খবর পাওয়া মাত্রই ওখানকার পুলিশ যারা রাত্রেবেলা বাড়ি চলে গেছিলো তারা সঙ্গে সঙ্গে চলে আসে, ওই এসপি অফিসার সবাই এখানে চলে আসে। এবার পুলিশ মুকুলকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তো পুলিশের প্রথম প্রশ্ন, তুমি কেন পুলিশের কাছে এসে ধরা দিলে। তো তখন মুকুল বলে যে যার জন্য আমি পুরো ঘটনাটা ক্রিয়েট করলাম সেই মানুষটা যখন আমার সঙ্গে নেই তো তাকে ছেড়ে আমি বাইরে কিভাবে থাকবো, তাই আমি এখানে স্যালেন্ডার করতে চলে এসেছি। এবার পুলিশ মুকুল আর কাবিয়াকে যখন প্রশ্ন করে তখন যে ঘটনাটা উঠে আসে সেই কাহিনীটা এখনো পর্যন্ত কারোর সামনে আসেনি, কেউ ভাবেইনি। আসলে মুকুলকে জিজ্ঞাসা করার সময় তার বুকে একটা ট্যাটু দেখায়। তো ট্যাটুতে 5টা নরমুন্ডু ছিল, সেই ট্যাটুর মধ্যে পুরো এই যে খুনের প্ল্যান পুরোটাই ওই ট্যাটুর মধ্যে করা ছিল। এবার পুলিশ যখন জানতে চায় যে এই ট্যাটুর রহস্য কি তখন সে যা বলতে শুরু করে। সেপ্টেম্বর 2023-এ যখন কাবিয়ার বাবা প্রথম তাকে জেলে পাঠায় কাবিয়ার কিডন্যাপিং এবং রেপ কেসের জন্য, তো সেখান থেকেই প্রতিশোধের ভাবনা উঠে আসে। তাকে জেলে পাঠানোর জন্য সে ভাবে যে সে প্রতিশোধ নেবে, তাই যখন সে জেল থেকে ছাড়া পাওয়ার পরে এই ট্যাটুটা বানায়। এই 5টা মাথা মানে 5টা খুন করার প্ল্যান ছিল। প্রথম নাম্বার ছিল কাবিয়ার বাবার, দ্বিতীয় নম্বরটা ছিল ওই কলোনির একটা আন্টি, কারণ সে মুকুল ও কাবিয়ার সম্পর্ক একদম পছন্দ করতো না, সে সবসময় মুকুলের বিরুদ্ধে উল্টোপাল্টা বলতো। তৃতীয় নম্বর ছিল কাবিয়ার একটা কাকার মেয়ে, কারণ সেও কাবিয়া মুকুলের সম্পর্ক একদম সাপোর্ট করতো না, তাই তাকে মারবে। আর চতুর্থ নাম্বার ছিল একটা লেডিস পুলিশ অফিসারের, যে 6 মাস আগে মুকুলকে জেলে পাঠিয়েছিল রেপ আর কিডন্যাপিং কেসের জন্য। আর নাম্বার 5 যার নাম ছিল সেটা শুনলে সত্যি চমকে যাবে। নাম্বার 5 ছিল কাবিয়ার, কারণ কাবিয়া পুলিশের কাছে গিয়ে তার বিরুদ্ধে বলেছিল, তাই তাকে জেলে দেওয়া হয়েছিল। কিন্তু যখন জেল থেকে বেরোনোর পর কাবিয়া তার সঙ্গে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে। কন্ট্যাক্ট করার পর দুজনের মধ্যে কথাবার্তা হয়। তখন ছেলেটা ভাবে যে কাবিয়া হয়তো চাপে পড়ে এরকম করেছে, তাই কাবিয়ার নামটা কেটে দেবে এবং কাবিয়াকে সঙ্গে নিয়ে বাকি কাজগুলো করবে। এখানে একটা ব্যাপার হচ্ছে, কাবিয়ার ছোট ভাই তানিশকে কিন্তু খুন করার কোনো প্ল্যান ছিল না। এবার মুকুল সিং পুরো ঘটনাটা বলে যে সেদিন আসলে কি হয়েছিল। জেল থেকে বেরোনোর পর কাবিয়ার সঙ্গে মুকুলের কথা হয়, তারপর কাবিয়া মুকুল দুজনে মিলে তাদের এই পুরো খুনের ঘটনাটাকে প্ল্যান করে। আর তাদের এই যে কথাবার্তা, এটা মজ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে কথাবার্তা হতো যাতে কেউ বুঝতে না পারে। তো এবার খুনের দিন ভোরবেলা মুকুল সিং চলে আসে কাবিয়ার বাড়ির পেছন দিকে। প্রথমে কাবিয়ার বাবাকে খুন করার জন্য প্রথমে একটা বড় হাতুড়ি নিয়ে তার মাথায় বেশ 12 থেকে 13 বার আঘাত করে। এই আওয়াজেই কাবিয়ার ভাই তানিশ উঠে পড়ে। তো যখন তার বাবাকে মারছিল তো সেই আওয়াজেই তানিশ উঠে পড়ে এবং উঠে গিয়ে তার বাবাকে বাঁচানোর জন্য মুকুল সিংয়ের পায়ে পড়ে যায়। মুকুল সিংয়ের তানিশকে মারার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওই মারার সময় সে রাগে তানিশকে মেরে দেয় এবং তানিশ অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়। তো কাবিয়ার বাবাকে খুন করার পর তাদের প্ল্যান ছিল ওই বডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে শহরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেবে, যাতে কেউ এর প্রমাণ না পায় যে তারা খুন করেছে। তাহলে কাবিয়া ও মুকুলের রাস্তায় আর কেউ থাকবে। আর পুলিশ স্টেশনে গিয়ে
কাবিয়া মুকুলের হয়ে সাক্ষী দেবে, মুকুল যে কেসটা চলছে সেই কেসটা ক্লোজ করে দেবে। তো সেই প্ল্যান মতোই খুন করলো, কিন্তু খুন করার পর পুরো রক্ত গোটা বাড়ির মধ্যে ভেসে যাচ্ছে। তার উপর বডি দুটো এত শক্ত হয়ে যায় যে তাকে টুকরো টুকরো করা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। তার উপর রক্তের গন্ধ ছড়াতে থাকে পুরো বাড়ির মধ্যে, এবং তাদের ভয় হয়ে যায় যদি এই রক্তের গন্ধ কারোর নাকে চলে যায় তো সেক্ষেত্রে হয়তো সন্দেহ জাগতে পারে। তো তাই তারা একটা ধূপ নিয়ে পুরো ঘরে জ্বালিয়ে দেয় এবং সঙ্গে বডি স্প্রেও দেয় যাতে কোনো রকম স্মেল না বাইরে যায়। তো এবার তাদের যে প্ল্যানটা সেটা একটু চেঞ্জ করেছে। তো এবার তারা ভাবলো যে তারা পালিয়ে যাবে, পালিয়ে যাবার আগে একটা মেসেজ করে যাবে। তার কারণ হচ্ছে মুকুল চায় না যে কোনোভাবে মেয়েটাকে কেউ সন্দেহ করুক, যাতে মেয়েটা খারাপ না হয়, যাতে মেয়েটার কোনো রকম ক্ষতি না হয়, তাই এই মেসেজটা মুকুল করিয়েছে। প্রথমে তাদের যাওয়ার প্ল্যান ছিল না, বাট যেহেতু বডিটাকে কোথাও রাখতে পারছে না তাই এইভাবে রেখেই তাদের চলে যাওয়াটা ঠিক বলে মনে হয়েছে। তো এই প্ল্যানটা তারা আগে থেকে করেছিল, যদি এরকম কিছু হয় তো এরকম কিছু একটা করবে। তো এই হচ্ছে পুরো ঘটনা। এবার তাদের কেস চলছে, তাদের এখন জেলে রাখা হয়েছে, তাদের কেসটা এখন কোর্টে চলছে। আগে কি হবে সেটা এখন জানা যায়নি। ভাবতেই অবাক লাগে, একটা 15 বছরের মেয়ে আর একটা 20 বছরের ছেলে দুজন মিলে এত ভয়ঙ্কর একটা খুনের প্ল্যান করতে পারে। মেয়েটা নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে মিশে নিজের ভাই নিজের বাবাকে খুন করিয়েছে। হয়তো এখানে দেখাচ্ছে যে মেয়েটা অনেক ছোট, তার মাইন্ডটা যে একেবারে ক্রিমিনাল মাইন্ডের এটা এখানে বোঝাই যাচ্ছে। তো আজকের মধ্যে এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।